মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আসতে তো দেরি করছে কেন? গ্রুপে বলো ওদেরকে তাড়াতাড়ি আসতে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ইতিহাস ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? আগের দিন কোনটা পড়িয়েছিলাম? আগের দিন মনে হয় ছিলাম না। এই হচ্ছে ঘটনা। আমরা ফার্স্ট পেপারে আছি 2017। আমরা ফার্স্ট পেপারে আছি হচ্ছে অষ্টম অধ্যায়। আচ্ছা, শুরু করি তাহলে। আমরা কি ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত ক্লাসে কি বাংলাদেশের সাথে ভারত পড়েছিলাম আর বাংলাদেশের সাথে সোভিয়েত ইউনিয়নকে পড়েছিলাম? পড়েছিলাম না? পড়েছিলাম তো। মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম। মার্কিন যুক্তরাষ্ট্র পড়ার সময় আমাদের সময় শেষ হয়ে যায়। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা বাকি ছিল ১ মিনিট। এত দেরি করে আসো কেন তোমরা? এত দেরি করে আসতে আর আমরা সময় তো পাই না। আমরা কতটুকু সময় পাই? ৪০ মিনিটের মধ্যে তোমাদের আসতে ১০ মিনিটের বেশি লাগে। তোমরা থাকবা হচ্ছে ওয়েটিং রুমে। আমি এসে অ্যাডমিট অল দিয়ে দিব। সবগুলো একসাথে এড হয়ে যাবা। আমার যদি গুনে, গুনে এড দেওয়া লাগে তাহলে কি আমি এত সময় নষ্ট করলে কি আর আমরা পরে টাইম পাবো? ১ মিনিট। আমরা মার্কিন নীতির ১ম, ২য় এবং ৩য় পর্যায় পড়েছিলাম। মার্কিন নীতির ৪ টা পর্যায়ই পড়েছিলাম। আমাদের বাকি ছিল শুধু মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের বেসরকারি পর্যায়ে যে ভূমিকাটা, সেই ভূমিকাটা সম্পর্কে বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র যে নিক্সন প্রশাসন ছিল, প্রেসিডেন্ট নিক্সনের যে প্রশাসন, সেই প্রশাসন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি হিসেবে ভূমিকা পালন করলো। আমরা দেখেছি যে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে জনগণ এবং তাদের যে পেপার সমূহ ছিল গণমাধ্যম, তারা কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সবাইকে সহযোগিতা করেছিল এবং বাংলাদেশের পক্ষে সমর্থন দিয়েছিল। সর্বস্তরের মার্কিন জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করেছিল। এমনকি অনেক আমলারাও বাংলার সংগ্রামের প্রতি সহানুভূতি ছিল। অনেক সিনেট মেম্বাররা ছিল যারা বাংলাদেশের আ আ মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ছিল। নিউইয়র্কে একটা অনুষ্ঠান হয় জর্জ হ্যারিসনের, সেটা হচ্ছে বাংলাদেশের কনসার্ট। তোমরা এটা দেখেছো। আমরা আগেও অনেকবার দেখেছি। ইতিহাস বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থাকলে কিন্তু আমরা জর্জ হ্যারিসনের এই কনসার্টের নামটা শুনে থাকি। জর্জ হ্যারিসনের এই কনসার্টটা ছিল মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপলক্ষে, যে এই কনসার্ট থেকে যে আয়টা হবে সেই আয়টা মুক্তিযুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেয়া হবে। তো এটা যুদ্ধের জন্য একটা বিরাট অনুপ্রেরণা ছিল। এভাবে মার্কিন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা নানাভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল। আমেরিকার নাগরিকরা মুক্তিযুদ্ধের সপক্ষে গঠন করে বিভিন্ন সংগঠন তাদের ম্যাম বাংলাদেশের আমাদের পক্ষে। বইয়ের কত পৃষ্ঠার? বইয়ে তো এটা পাওয়া না। আমি কি সব বই থেকে দেই? কিছু জিনিস আমি তো অতিরিক্ত দেই। যেটা আমার কাছে মনে হয় যে বইয়ে পর্যাপ্ত নাই, সেটা আমি অতিরিক্ত দেই। সব কি বইয়ে পাওয়া যায়? পাওয়া যায় রে। তোমরা কি খুঁজে পাও সব? যাই হোক, আমি তোমারে দেখাচ্ছি। বই খুঁজে বের করতে পারতেছো না যখন। ১ মিনিট। এটা হচ্ছে ৩৪৬ পেজ। ৩৪৬ পেজে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা পাবা। ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আমেরিকার নাগরিকরা জি ম্যাম। মুক্তিযুদ্ধের সপক্ষে গঠন করে বিভিন্ন সংগঠন গঠন করে এবং বাংলাদেশের পক্ষে যে ভূমিকাটা পাকিস্তানপন্থী মার্কিন প্রশাসন কিন্তু সেটা নিয়ে ব্যস্ত ছিল। অর্থাৎ প্রশাসন ব্যস্ত আছে হচ্ছে পাকিস্তানকে সমর্থন করতে, আর জনগণ আর গণমাধ্যম ছিল তখন বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বিপরীত একটা ভূমিকা। তো মার্কিন রাজনীতিবিদদের মধ্যে বিশেষ করে কয়েকজন মার্কিন সিনেটর এবং কংগ্রেস সদস্য সরকারের এই নীতিটার কঠোর সমালোচনা করে। এখনো কিন্তু দেখবা যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন একটা সিদ্ধান্ত নিল, দেখা যায় বিভিন্ন সিনেটররা কিন্তু সেটার বিপক্ষে মতামত দেয়। তো তখন এর মধ্যে উল্লেখযোগ্য সিনেটর যারা বাংলাদেশের পক্ষে ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব যে পররাষ্ট্রের ভূমিকা সেটার বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল এডওয়ার্ড কেনেডি, সিনেটর সাকসবে, সিনেটর কেইস, কংগ্রেসম্যান গার্স হেলপান, সিনেটর হ্যারিস, সিনেটর পার্সি, সিনেটর মাস্কি, ওয়াল্টার মন্ডেল, এডওয়ার্ড ব্রুক ইত্যাদি। তো দেখা যায় যে মার্কিন সরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা হলেও বেসরকারি পর্যায়ে মুক্তিযুদ্ধের জন্য মার্কিন যে জনগণ তাদের মধ্যে ব্যাপক সহানুভূতি ছিল। কংগ্রেস, সুশীল সমাজ, প্রচার মাধ্যম এদের সতর্কতা এবং প্রশাসনের অভ্যন্তরীণ চাপের মুখে নিক্সন কিসিঞ্জার যে প্রশাসন সেটা পাকিস্তানকে সমর্থন করলেও কিন্তু দিন শেষে দেখা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রশাসন বা বেসরকারি পর্যায়ের ভূমিকাটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমরা এর পরের স্লাইডে যাই। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের সাথে ব্রিটিশ সম্পর্কটা কিরকম ছিল। ব্রিটিশ কি পক্ষে ছিল না বিপক্ষে ছিল, আমরা এখন সেটা দেখব। গ্রেট ব্রিটেনের ভূমিকা। গ্রেট ব্রিটেনের ভূমিকাটা খুব সংক্ষিপ্ত। তো খুব বড় একটা রোল প্লে করে নাই, কারণ তখনকার দিনে মেজর শক্তি ছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়া। এইজন্য ওই ৩ টাকে আমরা গুরুত্ব দিয়ে পড়ছি। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বো আমরা হচ্ছে ভারত। কারণ ভারত হচ্ছে প্রতিবেশী দেশ এবং আমাদের যুদ্ধে জয়লাভের প্রধান কারণ ভারত। তো ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া। গ্রেট ব্রিটেনের ভূমিকাটা একটু তুলনামূলক লেস ইম্পোর্টেন্ট। তারপরে আমরা জেনে রাখবো যে ১৯৭১ খ্রিস্টাব্দে বাঙালিদের উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে নির্মম গণহত্যা, নির্যাতন, ভারতে আশ্রয় নেওয়া ১ কোটি শরণার্থীর করুণ অবস্থা, বাঙালিদের সংগ্রাম অগ্রগতি সম্পর্কে বিশ্বকে জনমত জাগ্রত করে তুলতে ব্রিটেনের প্রচার মাধ্যম, বিশেষ করে বিবিসি এবং লন্ডন থেকে প্রকাশিত বিভিন্ন পত্র-পত্রিকা ভূমিকা পালন করে। তাহলে ব্রিটেনের ভূমিকা যখন আমরা লিখব, তাহলে সেখানে আমরা
প্রথমে গণমাধ্যমের কথা লিখব, যে গণমাধ্যম বাংলাদেশের সপক্ষে ভূমিকা পালন করে। লন্ডন ছিল বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র। পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে ব্রিটেন কঠোর মনোভাব গ্রহণ করে। ব্রিটিশ পার্লামেন্টের অধিকাংশ সদস্যদের স্বাক্ষর গ্রহণ করে বাংলাদেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। অগাস্ট মাসে ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মিশন চালু হয়। এটা ২য় পয়েন্ট দিবা, বাংলাদেশ মিশন। তৃতীয়ত, লন্ডনের ডেইলি টেলিগ্রাফের সাংবাদিক সাইমন ড্রিঙ্ক জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় গণহত্যার সংবাদ সর্বপ্রথম বিশ্বসভায় উপস্থাপন করে। আমরা সাইমন ড্রিঙ্কের নাম অনেক শুনেছি। যে কজন বিদেশি সাংবাদিক বাংলাদেশের জন্য অনেক বেশি লেখালেখি করেছে, তার মধ্যে একজন ছিলেন সাইমন ড্রিঙ্ক। তো সাইমন ড্রিঙ্কের কথা লিখবো আমরা। এছাড়া বিবিসি সাংবাদিক মার্ক টালি মুক্তিযুদ্ধে ৯ মাস নিরলস পরিশ্রম করে গণহত্যা এবং রণক্ষেত্রের সংবাদ সংগ্রহ করে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেয়। লন্ডন টেলিভিশনের প্রতিনিধি শীলা, যিনি অত্যন্ত দুঃসাহসিকতার সাথে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের যুদ্ধের চিত্র সারা পৃথিবীতে প্রচার করে বুঝিয়ে দিয়েছিল দেশের মুক্তিযুদ্ধ কাল্পনিক কিছু না। বাংলাদেশে কিন্তু দেশের বাইরের এই যে আন্তর্জাতিক যে সাংবাদিকরা, তাদেরকে পাক হানাদার বাহিনী ঢুকতে দিত না। তারা আসছিল, যারা কিনা আসছিল তারা জীবনের ঝুঁকি নিয়ে আসছিল। তো লন্ডনে জন্মগ্রহণ জর্জ হ্যারিসনের যে কথাটা, যেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কনসার্টের আয়োজন করেছেন। কিন্তু তিনি হচ্ছেন গিয়ে একজন বিখ্যাত তিনি একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী। আচ্ছা, ওরা এই জর্জ হ্যারিসনের এটা ব্রিটেনের সাথে কেন দিল? সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের। যাই হোক, গ্রেট ব্রিটেনের ভূমিকাটা একটু লেস ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেনের জন্য আমরা জেনে রাখবো। এরপরে দেখি, এজন্য দেখো আমি কিছু অ্যাডও করি না, এখানে তেমন কিছু পয়েন্ট দেওয়ার মতো ছিল না। চীনের ভূমিকাটা গুরুত্বপূর্ণ, কারণ চীন একটা পরাশক্তি, তাই চীনের ভূমিকাটা একটু গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধ শুরু হবার পর চীনের যে ভূমিকাটা, সেটা আমরা দুইটা পর্যায়ে ভাগ করব। মুক্তিযুদ্ধ শুরু হবার পর চীন সরকার কট্টর পাকিস্তান ঘেঁষা নীতি অনুসরণ করে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা যেমনটা দেখলাম যে পাকিস্তান ঘেঁষা নীতি, ঠিক একইভাবে চীনও পাকিস্তান ঘেঁষা নীতি অনুসরণ করলো, যা স্বাধীনতা প্রিয় বাঙালি বিশেষ করে বামপন্থীদের জন্য গভীর হতাশা সৃষ্টি করে, কারণ বামপন্থীরা চীনপন্থী ছিল। তো প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন মুক্তিযুদ্ধে চীনের অনুসৃত নীতির দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন যে চীন মুক্তিযুদ্ধের প্রতি কোনো সহানুভূতি দেখানো থেকে সুচিন্তিতভাবে বিরত থাকে। এটা হচ্ছে ১ নাম্বার। ২ নাম্বার, চীন সরকার দ্ব্যর্থহীনভাবে পাকিস্তান সামরিক চক্রের প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। মুক্তিযুদ্ধের চৈনিক নীতিকে আমরা ২ টি পর্যায়ে দেখব। ১ম পর্যায়ে হচ্ছে মুক্তিযুদ্ধের শুরু থেকে ৩রা ডিসেম্বর। চীন গোড়া থেকেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিষয়ে তার নীতি নির্ধারণ করে। তারা যে নীতি নির্ধারণ করে, রাশিয়ার কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের কথা বলি, তারা কিন্তু বাংলাদেশ বা পাকিস্তানের কথা ভেবে তাদের সিদ্ধান্ত নেয় না। তারা আন্তর্জাতিক কূটনীতি দেখে তারা সিদ্ধান্ত নেয়। সেটা রাশিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, চীনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো চীন গোড়া থেকে রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের বিষয়ে নীতি নির্ধারণ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশে গণহত্যা সূচনা করবার পর প্রায় ১৫ দিন চীন মৌন থাকে, কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই। ১১ এপ্রিল প্রথম সরকারি প্রতিক্রিয়া ব্যক্ত করে। ওই দিন জেনারেল ইয়াহিয়া খানকে দেয়া এক পত্রে চৈনিক প্রধানমন্ত্রী চৌ এন লাই পাকিস্তানে ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব, জাতীয় স্বাধীনতা রক্ষায় চীন সরকার জনগণের সকল সময় সমর্থনের আশ্বাস দেন, যে চীন পাকিস্তানকে সমর্থন দেবে। পাকিস্তানে সংঘটিত ঘটনাকে তিনি আভ্যন্তরীণ সমস্যা বলে চিহ্নিত করেন এবং পাকিস্তানের উন্নয়ন সমৃদ্ধির একমাত্র শর্ত হিসেবে পাকিস্তানের ২ অংশ একসাথে থাকা আবশ্যক বলে তিনি মতামত দেন। ন্যাপ সভাপতি তখন ছিল হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ন্যাপ পরে ২ ভাগে ভাগ হয়ে যায়। তো প্রথমে ন্যাপ একটা ভাগ ছিল, সেটা হচ্ছে ভাসানীর নেতৃত্বে। তিনি মুক্তিযুদ্ধে চৈনিক সমর্থন লাভের জন্য চেষ্টা করেন। কারণ এটা হচ্ছে চীনপন্থী ছিল। আর ন্যাপের অন্য অংশটা ছিল রাশিয়াপন্থী, মস্কোপন্থী যেটাকে বলে। আর এটা চীনপন্থী যেটা, সেটাকে পিকিংপন্থী বলে। চীনের রাজধানী তখন ছিল পিকিংপন্থী। কিন্তু তিনি চেষ্টা করেন যেন চীনের থেকে সমর্থন আদায় করতে, কিন্তু ভাসানী সমর্থন আদায় করতে ব্যর্থ হন। হতাশ পিকিংপন্থীদের মধ্যে ভাসানীপন্থী ন্যাপ সহ আরো কয়েকটি ছোট ছোট গ্রুপ বিচ্ছিন্নভাবে সশস্ত্র সংগ্রাম শুরু করলেও চীনের এই ভূমিকার কারণে পিকিংপন্থী গ্রুপগুলো বড় অংশই প্রকাশ্য এবং গোপন কর্মকাণ্ডের দ্বারা মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নেয়। সেক্ষেত্রে
এই কমিউনিস্ট পার্টিগুলো আসলে মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করতে পারছিল না। তারা যে চেষ্টা করছিল যে চীনের কাছ থেকে সমর্থন আদায় করবে, তারা সমর্থনই আদায় করতে পারছে না। তাহলে তারা কিভাবে মানে চেষ্টাটা করবে? চীন সম্পূর্ণ বাংলাদেশের বিপক্ষে ছিল। যদিও চীন মুক্তিযুদ্ধের আগাগোড়া অত্যন্ত কৌশলী ভূমিকা নেয়, তবে অক্টোবর মাস পর্যন্ত প্রকাশ্যে পাকিস্তান সমস্যা সম্পর্কে কোনো মন্তব্য করে নাই। এ সময় পাকিস্তানকে গোপনে সামরিক এবং নৈতিক সমর্থন দিতে থাকে। জুলাই মাসে ডক্টর কিসিঞ্জার পিকিং সফরের ফলে চীন পাকিস্তানপন্থী নীতিতে আগের চেয়ে সক্রিয় হয়। অগাস্ট মাসে রুশ-ভারত মৈত্রী চুক্তির পরিপ্রেক্ষিতে চীন শঙ্কিত হয়ে পড়ে এবং সেপ্টেম্বরে চীন পাকিস্তানকে নতুন করে আশ্বস্ত করে যে জাতীয় স্বাধীনতা রক্ষার ন্যায়সঙ্গত সংগ্রামে পাকিস্তানকে সমর্থন করবে। সেপ্টেম্বর পর্যন্ত তাদের মতামত কিন্তু এখনো পাকিস্তানের পক্ষেই আছে। যদিও বারবার পাকিস্তানের অনুরোধ সত্ত্বেও চীন পাকিস্তানের সাথে কোনো সামরিক চুক্তিতে আবদ্ধ হয় নাই। সামরিক সহায়তা দিছে কিন্তু চুক্তি করে নাই। আচ্ছা, তবে বরাবরের মতো চৈনিক সামরিক নৈতিক সহায়তা অব্যাহত ছিল। ২৯ নভেম্বর চীনের উপ-প্রধানমন্ত্রী লি সিয়েননিয়েন, কি অদ্ভুত নাম না? লি সিয়েননিয়েন পাক-ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টির জন্য রাশিয়া ও ভারতকে দায়ী করে। ১৯৭১ সালের অক্টোবর মাসে জাতিসংঘের সদস্য হয়ে এর পরের মাসেই চীনা প্রতিনিধি দলের নেতা চিয়ান কুয়ানদুয়া দক্ষিণ এশিয়ার উত্তেজনা সৃষ্টির জন্য রুশ-ভারত মৈত্রী চুক্তিকে দায়ী করে। ৩ ডিসেম্বর চূড়ান্ত যুদ্ধের আগ পর্যন্ত এই নীতি চীন অব্যাহত রাখে। এটা হচ্ছে চীনের ১ম পর্যায়। ১ম পর্যায়ে আমরা দেখেছি যে চীন আ রাশিয়ার সাথে যে ভারতের যে চুক্তিটা হয়েছে এটার উপর এটাকে মাথায় রেখে পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছিল। আর ২য় যে পর্যায়টা ৩ ডিসেম্বর থেকে শুরু হয়। ৩ ডিসেম্বর চূড়ান্ত যুদ্ধ যখন শুরু হয় তখন চীন সক্রিয় হয়ে ওঠে। এর আগে সে মোটামুটি দায়সারাভাবে সাহায্য করছিল কিন্তু সক্রিয়ও ছিল না, আবার কোনো আনুষ্ঠানিক বক্তব্যও দিচ্ছিল না। চীন জাতিসংঘে সরাসরি রাশিয়া, ভারতের পাশাপাশি বাংলাদেশের বিরোধী অবস্থান নেয়। এখন আনুষ্ঠানিকভাবে সে বাংলাদেশের বিপক্ষে চলে গেল। এ যুদ্ধের জন্য সোভিয়েত ইউনিয়নকে দায়ী করে একে প্রতিহত করার ঘোষণা দেয়। এর ফলে বাংলাদেশ ইস্যু নয়, রুশ-চীন দ্বন্দ্ব প্রকট হয়ে থাকে। ওটা হচ্ছে আমার জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে, হ্যাঁ? নিরাপত্তা পরিষদে দেখা গেল যে চীন আর রাশিয়া সম্পূর্ণ বিপরীত মুখে একটা দ্বন্দ্বে পরিণত হয়েছে। মানে সেখানে তাদের দ্বন্দ্বটা প্রাধান্য পেয়েছে। এর ফলে বাংলাদেশ ইস্যু নয়, রুশ-চীন দ্বন্দ্ব প্রকট হয়ে থাকে। ৫ ও ৭ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়ন ২ টি প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবগুলোর লক্ষ্য ছিল যুদ্ধবিরতির মাধ্যমে পূর্ব পাকিস্তানের জন্য একটি রাজনৈতিক সমাধান বের করা। এই প্রস্তাবের বিরুদ্ধে জাতিসংঘে চীন ১ম ভেটো প্রয়োগ করে। ৫ ডিসেম্বর চীন এক প্রস্তাবে ভারতকে আক্রমণকারী হিসেবে তীব্র ভাষায় সমালোচনা করে। ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলে চীন এক বিবৃতিতে তথাকথিত বাংলাদেশ সৃষ্টির জন্য সোভিয়েত ইউনিয়ন ভারতের তীব্র সমালোচনা করে। অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু চীনের সমালোচনা থেমে নাই। চীন তখন পর্যন্ত তাদের সমালোচনা করেছে। চীন বাংলাদেশকে আরো অনেক পরে অ্যাকসেপ্ট করে। এভাবে দেখা যায় যে চীন মুক্তিযুদ্ধের ১ম থেকে শেষ পর্যন্ত পাকিস্তানপন্থী নীতি গ্রহণ করেছিল। নৈতিক সমর্থন ছাড়াও গোপনে প্রচুর অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তানে। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর যে সকল অস্ত্র বাংলাদেশে উদ্ধার করা হয়, এর ৬০% ই ছিল চৈনিক এবং ৪০% ছিল মার্কিন ছাপযুক্ত অস্ত্র। এর থেকে নিপীড়িত জনগণের বন্ধু হিসেবে দাবিদার চীনের হীন ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে। পাক-ভারত যুদ্ধের শেষ মুহূর্তে পাকিস্তানকে রক্ষা করার জন্য জাতিসংঘের নবীন সদস্য হয়েও বারবার পাকিস্তানের পক্ষে ভূমিকা রাখে। এমনকি ১৬ই ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ভিতর দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও ওই দিনই চীন সরকার এক বিবৃতিতে বাংলাদেশকে রুশ ভারতের সৃষ্টি বলে মন্তব্য করে। এটা শুধু যে চীন বলে তাও না। ভারতও কিন্তু প্রায়শই তোমরা ভারতের মুভি দেখলে দেখবা তারা এটা পাকিস্তান ভারত যুদ্ধ বলে চিহ্নিত করে। তারা কখনো বলে না যে এটা বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার যুদ্ধ ছিল বা পূর্ব পাকিস্তানের মধ্যকার যুদ্ধ ছিল যেটাতে বাংলাদেশ জয়লাভ করে। তারা এটাকে এমনভাবে প্রেজেন্ট করে যে এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া জয়লাভ করছে। যাই হোক এভাবে কিন্তু এই বড় শক্তিগুলো বাংলাদেশকে হিউমিলিয়েট করে। এরপরে আমাদের চীনের ভূমিকার পরে আছে মুক্তিযুদ্ধ এবং অন্যান্য দেশ এবং মুক্তিযুদ্ধের জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা আছে। তো এগুলা থেকে প্রশ্ন আসলে কিরকম আসে? প্রশ্ন আসে, এটা আগে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। তারপর আমরা জাতিসংঘে যাই। কয়েকজন ব্যক্তিও আছে। আমি আগে প্রশ্নগুলা তোমাদেরকে দেখাই যে এই চ্যাপ্টারটা থেকে আসলে প্রশ্নগুলো কিরকম আসে।
আচ্ছা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। এই হচ্ছে প্রশ্ন। ৫-৬টা বোর্ড প্রশ্ন একত্রিত করার পর দেখা গেল যে আসলে সব প্রশ্ন ভারতকে নিয়ে। ভারতের বাইরে আর কোনো প্রশ্নই আসে না বড় প্রশ্নে। তাহলে তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে নোট করতে হবে ভারতের সাথে প্রশ্ন। ১ম টা দেখো, এটা হচ্ছে ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ডে আসছিল ২০১৮ সালে। এটা ২০১৮ হবে, আমি ২ নয় ১-৮ লিখে ফেলছি। প্রশ্ন হচ্ছে উদ্দীপক কিছু একটা ছিল। ইতিহাসে উদ্দীপক ধরতে কিন্তু একটুও ঝামেলা হয় না। উদ্দীপক খুবই সহজ থাকে। সিভিক্সে একটু কঠিন হয়। উদ্দীপক ধরতে পারলে ইতিহাস যদি তুমি যে বিষয়বস্তু জানো, ইতিহাসে আমার মনে হয় ইতিহাসে উদ্দীপক ধরতে পারা এত সহজ, সেটা ইকোনমিক্সে সম্ভব না, ভূগোলে সম্ভব না, সিভিক্সে সম্ভব না। ১ম উদ্দীপকের প্রশ্নটা ছিল উদ্দীপকের মতো তোমার পাঠ্য বইয়ের কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল ব্যাখ্যা করো। তাহলে তখন তোমরা উল্লেখ করবে যে ওই যে ভারত, তারপর সহযোগিতার কথা বলছে যেহেতু, তাহলে তোমরা অবশ্যই রাশিয়ার কথা বলবে আর ভারতের কথা বলবে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বাদ। এরা সাহায্য করে নাই। সাহায্য করছে কার? এই ২ টা দেশ। ঠিক আছে? তো আমরা এই ২ টা দেশের কথা বলব। আর উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করে। এখানে উক্ত দেশ বলতে একটা দেশই বুঝায়, ভারতকে বুঝায়। তো ভারতের কর্মকাণ্ড বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে। তো ব্যাখ্যায় গেলে তখন সেই ভারতের অবদানটাই আসবে আবার। ২ নাম্বার উদ্দীপকে হচ্ছে উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধে কোন দিকটিকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। এটার উত্তর হবে, উদ্দীপকটা কি ছিল সেটা তোমরা বইয়ের অনুশীলনীতে পেয়ে যাবা। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড ২০১৮ সালে আসছে। উদ্দীপকে যেটা ছিল সেটা হচ্ছে একটা শরণার্থী আশ্রয়ের ব্যাপার ছিল। তো এখানে প্রশ্ন করছে উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে। তখন তোমরা লিখবা যে মুক্তিযুদ্ধের এখানে হচ্ছে শরণার্থী আশ্রয় দানের বিষয়টা, বা ভারত কর্তৃক বাংলাদেশের শরণার্থী আশ্রয় দেয়ার সহযোগিতা সংক্রান্ত দিকটিকে ইঙ্গিত করে। তারপর ৪ এ উচ্চতর দক্ষতায় বলা হয়েছে যে মুক্তিযুদ্ধে মিত্র দেশগুলি সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো। অবশ্যই এটার পক্ষে সমর্থন করবে। বাংলাদেশ একা অবশ্যই স্বাধীন হতে পারত না। বাংলাদেশের সমর্থন লাগতো অন্যান্য দেশের। তখন সহযোগিতা করেছে যে রাষ্ট্রগুলো, তাদের নাম সহ তাদের অবদান উল্লেখ করবে। তারপর উদ্দীপকের মতো কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? এটা একটা দেশ যদি বলে সোজাসুজি বুঝে যাও ভারতের কথা বলছে। যদি অন্য কোনো ইঙ্গিত না দেয়, অন্য কোনো যদি স্পেসিফিক ইঙ্গিত না দেয়, ধরে নেব যে সহযোগিতা আসলে বাংলাদেশকে ভারতই করেছে। তারপর উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ড বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্য বইয়ের আলোকে মতামত দাও। এখানেও সেই ভারতের অবদান। উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদান বর্ণনা করো। ভারতের অবদান শুধু দেশটির সামরিক সাহায্য নয়, মানবিক সাহায্যের ক্ষেত্রে ভূমিকা ছিল অগ্রগণ্য। এখানে ভারতের সামরিক সাহায্য, শুধু সামরিক সাহায্য নয়, তারা যে মানবিক সাহায্য, যেমন শরণার্থীদের যে আশ্রয় দান এবং জনমত গঠন করা এবং বিশ্ব গণমাধ্যমে প্রচার করা বাংলাদেশের পক্ষ হয়ে, এরকম বা বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে স্থান দেওয়া, আশ্রয় দেওয়া, রাজনৈতিক আশ্রয়, সেগুলোও দিয়েছিল। তো এই সবগুলা অবদান আমরা দিব ভারতের, যে শুধু সামরিক সাহায্য নয়, অন্যান্য সব দিক মানবিক সাহায্য দিয়েছিল। সব মিলিয়ে তাহলে কি তোমরা বুঝতে পারতেছো যে প্রশ্ন আসলে